মুভির শুরুতে আমরা আমাদের হিরো সোয়াইকে মাস্ক পরে অ্যানার সাথে একটা রুমে বসে থাকতে দেখি, যেখানে তারা দুজনা টিভিতেই অ্যানার স্কুল থেকে নিখোঁজ যাওয়ার নিউজ দেখছিল, যে সে 22 তারিখ থেকে নিখোঁজ আছে আর আজ 3 দিন হয়ে গেছে কিন্তু তার কোনো খোঁজ নেই। টিভিতে অ্যানার মাকেও দেখানো হয় যে ক্যামেরার সামনে সে কাঁদে আর তার মেয়েকে খুঁজে দেওয়ার রিকোয়েস্ট করে। এটা দেখি অ্যানা হাসে আর বলে যে আমার শরীরের সমস্ত চোটের চিহ্ন আমার মায়ের জন্য। আমি জানি না সে ক্যামেরার সামনে এসে মিথ্যা কান্না কেন করছে। তো পুলিশ অ্যানাকে পুরোপুরিভাবে খোঁজার চেষ্টা করছিল। এটা দেখে অ্যানা সোহাইকে বলে যে আমরা যদি আমার প্যারেন্টস আর পুলিশের থেকে বেঁচে পালাতে পারি তাহলে আমরা বিয়ে করে নেব। এটা শুনি সোহাই তাকে জিজ্ঞাসা করে কিন্তু যদি বিয়ে না করতে পারি? অ্যানা বলে তাহলে একসাথে মারা যাব। কিছুক্ষণ পর সোহাই সুপার মার্কেট যায় কিছু জিনিসপত্র আনার জন্য। তো তার যাওয়ার পর অ্যানা কিছু ফ্ল্যাশব্যাকের কথা মনে করে যে স্কুলের বাড়িতে যখন থেকে প্রচুর পরিমাণে বুলি করা হতো তখন সে সবার থেকে অতিষ্ঠ হয়ে সুসাইড করতে যাচ্ছিল, কিন্তু সোহাই তাকে বাঁচিয়ে নিয়েছিল আর বলেছিল যে সুসাইড করার থেকে ভালো সে যেন তার সাথে যায়, কারণ সে তাকে অনেক বেশি লাইক করে। এটা শুনি অ্যানা খুশি হয়ে যায়, কারণ তার লাইফে প্রথমবার কেউ তাকে বলেছিল যে সে তাকে ভালোবাসে। এরপর সোহাই যখন বাড়ি আসে তখন সে অ্যানার জন্য খাবার তৈরি করার সময় নোটিস করে যে অ্যানার চুল কাটা। এই জন্য সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি তোমার চুল কেটে ফেলেছো? অ্যানা বারণ করে দেয় যে না, স্কুলে কিছু মেয়ে আমাকে বুলি করার সময় আমার চুল কেটে দিয়েছিল, যার জন্য আমার হেয়ার স্টাইল খারাপ হয়ে গেছে। এটা শুনে সোহাই নিজে থেকেই অ্যানার চুল সেট করতে লাগে, যেটাতে অ্যানাকে ভয় পেতে দেখে সোহাই তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি সিজার দেখে ভয় লাগছে? এটা শুনেই অ্যানা একটা ফ্ল্যাশব্যাকের কথা মনে করে যে তার যখন রেজাল্ট খারাপ হয়েছিল তখন তার মা তাকে কাচের বোতল দিয়ে মেরেছিল, যার জন্য অ্যানার ফেস থেকে ব্লাড বার হচ্ছিল। তো প্রেজেন্টে অ্যানা এসব কিছু মনে করে সোহাইকে বলে যে এখন আমার আর কোনো কিছু দেখেই ভয় লাগে না। এটা শুনি সোহাইয়ের অ্যানার জন্য ভীষণ খারাপ লাগে। এই জন্য সে তার সামনে বসে তাকে বলে যে এবার থেকে তোমার আর কোনো কিছুতে ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমি সবসময় তোমাকে সাপোর্ট করব আর তোমার সমস্ত বিপদে তোমার পাশে থাকবো। তো অ্যানা সোহাইয়ের সাথে ডেটে যেতে চাইছিল, কিন্তু বাইরে যেহেতু সবাই তাকে চিনে ফেলবে এই ভয়ে সোহাই অ্যানাকে তার ড্রেস পরিয়ে দেয়। এরপরে তার দুজনে যখন বাইরে বেড়াতে যায় তখন অ্যানা ওই দুটো মেয়েকে দেখে ভয় পেয়ে যায় যারা তার চুল কেটে দিয়েছিল। তো ওই দুজনাকে তার দিকে আসতে দেখে অ্যানা সোহাইয়ের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু ওই দুজনার তাদের পাশ দিয়ে যাওয়ার সময় সন্দেহ হয় যেটা হয়তো অ্যানা। তো অ্যানা তাদের দুজনাকে দেখে মুখ লুকাতে লাগে, কিন্তু তারা দুজনা যখন অ্যানার মুখ দেখার জন্য তাদের কাছে আসে তখন সোহাই তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কি আমার ছোট ভাইকে কিছু বলতে চাও? তারা দুজনা সরি বলে আর না বলে ওখান থেকে চলে যায়। তো তাদের যাওয়ার পর অ্যানা সোহাইকে বলে যে তোমার সাথে কথা বলে আমার অর্ধেক কষ্ট কম হয়ে যায়, কারণ তুমি সেই প্রথম যে আমাকে এই কথা বলেছ যে সে আমাকে ভালোবাসে, কারণ এর আগে কখনো কেউ আমাকে এই কথা বলেনি। এ বলে সে স্যাড হয়ে যায়। তো সোহাই তাকে এর রিজন জিজ্ঞাসা করলে অ্যানা বলে যে আমার কি খুশি হওয়া দরকার, কারণ আমি আমার বাবা মাকে ধোকা দিয়ে এখানে এসেছি। যেটাতে সোহাই তাকে বলে যে তোমারও সবার মতো খুশি থাকার পুরো অধিকার আছে, এজন্য দুঃখী হওয়ার কোনো দরকারই নেই। তো অ্যানা সোহাইয়ের সাথে ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় একটা ফ্ল্যাশব্যাকের কথা মনে করে যে তার যখন রেজাল্ট খারাপ হয়েছিল তখন তার বাবা মা তাকে ভীষণ মেরেছিল। এই জন্য নেক্সট ডে সে যখন স্কুলে দুঃখী ছিল তখন তার একটা টিচার তাকে একটা রুমে নিয়ে গিয়ে বলেছিল যে তার যদি কোনো সমস্যা হয় তাহলে সে তার কাছে আসতে পারে, আর তার দিকে খারাপ নজরে তাকিয়েছিল। আর এসব কথা মনে করে প্রেজেন্টে অ্যানা ভাবে যে তার এই খুশি হয়তো বেশি দিন টিকবে না। এই জন্য সে সোহাইয়ের হাত ছাড়িয়ে ব্রিজের উপর থেকে নিচে জাম্প করে সুসাইড করতে যায়, কিন্তু সোহাই তাকে বাঁচিয়ে নেয় আর অ্যানাকে হাক করে। তো অ্যানা তাকে বলে যে আমার মনে হয় যে আমার এই খুশি বেশি দিনের জন্য না। এটা শুনেই সোহাই তাকে বোঝায় যে তোমার কিছু করার আগে আমার সাথে কথা বলা উচিত। এটা শুনেই অ্যানা খুশি হয়ে যায়। তো অ্যানা সোহাইয়ের সাথে কিছু ফটো ক্লিক করে সোহাইয়ের ওই রুমে লাগানোর কথা ভাবে, যেখানে আগে থেকেই অ্যানার অনেক ফটো লাগানো ছিল, কারণ ওই রুমটাকে সে তাদের দুজনার ফটো দিয়ে ভরিয়ে দিতে চাইছিল। এরপর আগে সোহাই অ্যানাকে ইন্টারনেটে একটা ভিডিও দেখায় যেখানে একটা লোক ঘোড়ার মাস্ক পরে অ্যানার ব্যাপারে বলে যে আমি ওই মেয়েটাকে কিডন্যাপ করেছি, কিন্তু আমার ইচ্ছা পূরণ করার জন্য একটা মেয়ে যথেষ্ট না, এই জন্য আমি আরও অনেক মেয়েকে কিডন্যাপ করব। তো ওই ছেলেটা নিজের নাম বলে যে নামে অ্যানা সোহাইকে ডাকতো।
তো কমেন্টে সবাই সোয়ার নামে বাজে মন্তব্য করে, যেটা দেখে অ্যানা তাকে বলে যে তুমি তো এটা না, তাহলে এই ছেলেটা তোমার নাম কেন নিচ্ছে। সোয়া বলে যে লোকে আমাকে ওইভাবে দেখে যেভাবে ওই ছেলেটা ভিডিওতে নিজেকে দেখিয়েছে। এরপরে অ্যানা অন্য একটা ভিডিও দেখে যেখানে তার ক্লাসমেটরা তার ফিরে আসার জন্য প্রে করছিল। এটা দেখে অ্যানা সোয়াকে বলে যে এদের মধ্যে কারোরও আমার জন্য কোনো রকমের দুঃখ নেই, শুধুমাত্র ক্যামেরার সামনে এসে ভালো অ্যাক্টিং করার চেষ্টা করছে। এটা শুনে সোয়া অ্যানাকে বলে যে তুমি যদি বাড়ি যেতে চাও তাহলে যেতে পারো। অ্যানা তার কথা কমপ্লিট করার আগেই তার মাথায় মেরে ইমোশনাল হয়ে বলে যে আমি সবথেকে বেশি খুশি থাকি যখন আমি তোমার সাথে থাকি, এই জন্য দ্বিতীয়বার আর এই কথা বলবে না। তো সোয়া তাকে ইমোশনাল হতে দেখে কমফোর্টেবল করানোর চেষ্টা করে যে তুমি বেশি এই ভিডিওর ব্যাপারে ভেবো না, কারণ এটা একটা প্র্যাঙ্ক ভিডিও হতে পারে। তো সোয়া অ্যানার সামনে সবসময় মাস্ক পরে থাকতো। নেক্সট সিনে আমরা পুলিশ স্টেশনে সিন দেখি যেখানে অফিসাররা অ্যানাকে খোঁজার চেষ্টা করছিল। তখন একটা অফিসার ওই ভিডিওটা দেখে যেটা অ্যানা সোয়াই কিছুক্ষণ আগে দেখছিল। তো অফিসারের সাথে থাকা মেয়েটা অফিসারকে বলে যে এই ছেলেটাকে খোঁজা অনেক মুশকিল হবে, কারণ এটার লোকেশান চেঞ্জ করে ভিডিও আপলোড করেছে। নেক্সট ডে আমরা অ্যানাকে দেখি যে আবারও ওই ছেলেটার ভিডিও দেখে যে বলছিল যে আমি পুলিশের জন্য অপেক্ষা করছি যে তারা কখন আমাকে ধরবে। তখনই অ্যানার একটা ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে যে স্কুলে তার একটা টিচার কিভাবে তাকে রুমে নিয়ে গিয়ে তার সাথে খারাপ ব্যবহার করতো। প্রেজেন্টে অ্যানা এসব কিছু মনে করে সোয়াকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে। সোয়াই হ্যাঁ বলে। তো অ্যানা তাকে প্রমিস করার কথা বলে। তো সোয়া তাকে প্রমিসও করে, কিন্তু অ্যানার তার কথা বিশ্বাস হয় না, কারণ তার কাছে তার বিহেভিয়ার অদ্ভুত মনে হচ্ছিল। এরপর আগে সোয়াই বাজারে যায় কিছু জিনিসপত্র আনার জন্য, যেখানে সে অ্যানার স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় ওই টিচারকে দেখে যে অ্যানার সাথে খারাপ ব্যবহার করতো। তো সোয়া যাওয়ার পর ওই টিচার বারবার ঘড়ির দিকে তাকায় আর তাকে দেখে এমনটা মনে হচ্ছিল যে সে সোয়ার উপরে নজর রাখছে। এরপর আগে সোয়া যখন বাড়ি আসে তখন সে তার বাড়ির দরজার সামনে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়, কারণ অ্যানা নিখোঁজের জন্যই পুলিশ স্কুলের আশেপাশে সমস্ত বাড়ি চেক করছিল। তো সোয়া পুলিশকে দেখে ভয় পেয়ে যায় যে তারা যদি তার বাড়ি চেক করে তাহলে সে ধরা পড়ে যাবে, কিন্তু সে পুলিশদেরকে বারণও করতে পারবে না। এই জন্য তার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে বাড়ির দরজা খুলতে হয়। এরপর যখন সে বাড়ির ভিতরে ঢোকে তখন সেটা দেখে অবাক হয়ে যায় যে বাড়ি পুরো খালি, কারণ ওখানে অ্যানার নাম নিশানা পর্যন্ত ছিল না। তো পুলিশের যাওয়ার পর সোয়া সিসিটিভি ফুটেজ দেখে যেখানে অ্যানা কিচেন থেকে একটা চাকু বার করে। এটা দেখে সোয়া ওই দেয়ালে চেক করে যেখানে তাদের দুজনের ফটো লাগানো ছিল, কিন্তু ওই দেয়ালও পুরো খালি ছিল, কারণ অ্যানা সমস্ত ফটো তার সাথে নিয়ে গেছিল। এদিকে পুলিশ অফিসাররা তার কলিগসের সাথে অ্যানাদের বাড়ি যায়, যেখানে তারা অ্যানার রুম চেক করার কথা বলে। এটা শুনে অ্যানার মা চিন্তায় পড়ে যায়, কিন্তু সে পুলিশদেরকে বারণ করতে পারছিল না, এই জন্য তাদের কথা এসে রাজি হয়ে যায়। এরপর পুলিশ অফিসাররা অ্যানার রুম চেক করার পর যখন ফিরে যাচ্ছিল তখন সে রাস্তায় তার কলিগসকে বলে যে অ্যানার মা আমাদের সাথে মিথ্যা কথা বলছে, কারণ সে বলেছিল যে অ্যানা নিখোঁজ হওয়ার আগে বাড়ি আসেনি। কিন্তু সে যদি বাড়ি না আসে তাহলে তার সমস্ত বই তার রুমে কিভাবে থাকতে পারে, কারণ সে যদি স্কুল থেকে নিখোঁজ হয় তাহলে তার সাথে তার কিছু বইও নিখোঁজ হবে। এটা শুনি কলিগস অফিসারকে জিজ্ঞাসা করে যে অ্যানার মা মিথ্যা কথা কেন বলবে। এটা শুনি অফিসার তাকে বলে যে আমি জানি না সে মিথ্যা কথা কেন বলছে, সাথে সে এটাও চায় না যে তার মেয়ে ফিরে আসুক। এদিকে আমরা অ্যানাকে দেখি যে সোজা তার টিচারের কাছে সে তাকে হাক করে বলে যে আমি অনেক কষ্টে আমার ওই কিডন্যাপারের কাছে থেকে পালিয়ে তোমার কাছে এসেছি, আর আমি ওই কিডন্যাপারকে তোমার ভিডিও লুকিয়ে শুনতেও দেখেছি। এটা শুনে টিচার ভীষণ হাসি যে ফাইনালি আমার ওই ভিডিও কাজে লেগেছে। তখনই অ্যানা তাকে বলে ওঠে যে এবারে তুমি ওই ভিডিও ডিলিট করে দাও, কারণ আমি যেহেতু এবারে তোমার কাছে চলে এসেছি আর তোমার সাথেই থাকবো, এই জন্য এই ভিডিও রেখেও আর কোনো লাভ নেই। এটা শুনে টিচার অ্যানাকে নিয়ে মজা শুরু করে দেয় যে তুমি মিথ্যা কথাও ঠিকঠাকভাবে বলতে পারো না, কারণ আমি জানি যে ভিডিও ডিলিট করার পর তুমি এখান থেকে পালিয়ে যাবে। এই বলে সে তার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে। তখনই অ্যানা একটা চাকু দিয়ে তাকে ভয় দেখায় যে আমাকে ভীতু হবার কোনো দরকার নেই। এটা শুনে টিচার তাকে বলে যে স্কুলে সবাই তোমাকে বুলি করতো আর টিচাররাও তোমার সত্যটা লুকিয়েছিল, এজন্য তুমি কিডন্যাপারের সাথে থাকা ডিসিশন নিয়েছো। সাথে সে তাকে এটাও বলে যে তুমি আমাকে চুজ করার বদলে ওই কিডন্যাপারকে চুজ করেছো। এটাতে অ্যানা তাকে বলে যে তোমার ওর ব্যাপারে উল্টোপাল্টা কথা বলার কোনো অধিকার নেই,
যেটাতে টিচার তাকে টোন কেটে বলে যে তোমার কি ওই কিডন্যাপারের উপরে পুরো বিশ্বাস আছে যে সে ভালো মানুষ? কারণ আজ পর্যন্ত সবাই তোমাকে ইউজ করেছে। অ্যানা বলে যে আমি কিডন্যাপারকে আমার কাজের জন্য ইউজ করছি, আর সেও ঠিক এমনটাই করছে। কিন্তু আমি এবারে কোনোভাবেই তোমাকে আর আমার রাস্তায় আসতে দেব না। তাতে যদি তোমাকে মেরে ফেলতে হয় তাতেও আমি রাজি আছি। অ্যানা বলে যে আমি জানি তুমি ওই ভিডিও আমাকে এখানে ডেকে নিয়ে আসার জন্য করেছো, কিন্তু তুমি এমনটা আমার সাথে কেন করছো? টিচার তাকে বলে কারণ আমি তোমার কিডন্যাপার হতে চাই। এটা শুনি অ্যানা অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি এমনটা করে কী পাবে? টিচার বলে যে আমি কিছু পাবো না ঠিকই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এটা শুনি অ্যানা অবাক হয়ে যায় আর ওখান থেকে পালাতে লাগে, কিন্তু টিচার তাকে ধরে নেয় আর বলে যে আমার ওই কিডন্যাপারকে দেখে জালাস ফিল হচ্ছে, কারণ তুমি সবসময় তার সাথে থাকো। তখনই দরজা ভেঙে সবাই ভিতরে এসে টিচারকে ধমক দিয়ে বলে যে তুমি লোকেশন চেঞ্জ করে ভিডিও বানিয়েছো যাতে পুলিশকে ধোকা দিতে পারো, কিন্তু আমার কাছে তোমার আসল লোকেশনের সাথে ভিডিও আছে, যেটা আমি পুলিশকে দিয়ে দিলে তুমি অ্যারেস্ট হয়ে যাবে। এই বলে সে তাকে একটা মেমোরি কার্ড দেখায়। তো টিচার ওটা দেখে ভয় পেয়ে যায় আর সোয়ের কাছ থেকে ওই কার্ডটা নিতে যাওয়ার সময় নিচে পড়ে থাকা চাকু তুলে তার উপরে অ্যাটাক করতে যায়। কিন্তু সোয়াই তার থেকেও বেশি চালাক ছিল, এই জন্য সে টিচারকে খুব সহজেই কাবু করে নেয়। এটা দেখে অ্যানা চাকু তুলে টিচারের উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু সোয়াই তাকে এমনটা করতে বাধা দেয় আর অ্যানাকে নিয়ে ওখান থেকে চলে যায়। তো তাদের যাওয়ার পর ওখানে পুলিশ অফিসার এসে টিচারকে অ্যারেস্ট করে নেয়, কারণ সোহাই ওখানে আসার আগেই পুলিশকে ফোন করে তাদের লোকেশনের কথা বলে দিয়েছিল। নেক্সট দিনই অ্যানা সোহাইকে একটা ওয়েডিং হলে নিয়ে আসে, যেখানে সে তাকে বলে যে আমি আমাদের দুজনের ফটো আমার সাথে এই জন্য নিয়ে গেছিলাম কারণ আমি যদি টিচারকে ওই ভিডিও ডিলিট করাতে না পারতাম তাহলে টিচার হয়তো আমাকে আর ফিরে আসতে দিত না। আর এমনিতেও আমি আমার লাইফে সবথেকে ভালো মুহূর্ত তোমার সাথেই কাটিয়েছি, এই জন্য স্মৃতি হিসাবে আমি ফটোগুলো নিজের কাছে রেখে দিতে চাই। এদিকে পুলিশ স্টেশন অফিসার টিচারকে বলে যে স্কুলে তোমাকে আর অ্যানাকে অনেকবার একসাথে দেখা গেছে। এটা শুনে টিচার তাকে বলে যে অ্যানা আমার স্টুডেন্ট ছিল, এই জন্য সে আমার কাছে আসতেই পারে। এটা শুনে অফিসার তাকে একটা ফটো দেখায়, যেটা সোহাই টিচারের রুমের আসার আগে ক্লিক করেছিল, যেখানে সে অ্যানার সাথে খারাপ ব্যবহার করছিল। সাথে অফিসার তাকে ওই মেমোরি কার্ডটাও দেখায় আর বলে যে সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে আছে, কারণ এই ভিডিও তোমার কম্পিউটার থেকে আপলোড করা হয়েছিল। এটা শুনে টিচার রেগে যায় আর অফিসারকে বলে যে কিডন্যাপার আমি না, কিডন্যাপার ওই ছেলেটা যে ফোন করে আমার বিরুদ্ধে আপনাদেরকে বলেছে, কারণ সে আমাকে ফাঁসাতে চায়। এদিকে অ্যানা সোয়াইকে বলে যে আমি এখানে আমাদের দুজনের বিয়ের ফেক রিচুয়াল করতে চাই। তো সোয়াই তার কথা ইগনোর করে তাকে বলে যে তুমি তোমার খুশি আমার মধ্যে খুঁজছো, আর আমি না তোমাকে কিডন্যাপ করতে চাইছিলাম আর না তোমার সব কিছুতে হেল্প করতে। এই বলে সে একটা ভিডিও প্লে করে, যেখানে 3 মাস আগে সিন দেখানো হয়, যখন সোহাই রাস্তা দিয়ে গান শুনতে শুনতে যাচ্ছিল, তখনই তার সাথে অ্যানার প্রথমবারের মতো ধাক্কা লাগে, যার জন্য সোয়ার হেডফোন নিচে পড়ে যায়। কিন্তু অ্যানা তাকে সরি না বলে ওখান থেকে চলে যায়, যেটাতে সোয়াই ভীষণ অবাক হয়। এরপর আগে একদিন সোয়াই দেখে যে অ্যানার কিছু ক্লাসমেটরা তার গায়ে জল ফেলে বুলি করছে, সাথে তারা সেটা রেকর্ডও করছে। এটা দেখেই সোয়াই আরও বেশি অবাক হয় যে সে নিজেকে একবারের মতো বাঁচানোর চেষ্টা করছে না। এরপর সে আয়নার একটা ফটো ক্লিক করে, আর তারপর থেকেই সে যখনই অ্যানাকে দেখতো তখনই তার একটা করে ফটো ক্লিক করতো আর নিজের বাড়ির দেওয়ালে আটকে রাখতো। এরপর সিন প্রেজেন্টে শিফট হয়, যেখানে সোয়াই অ্যানাকে বলে যে আমার তোমাকে দেখে ভীষণ রাগ হতো। এটা শুনি অ্যানা সোয়াইকে বলে যে আমি জানি তোমার আমাকে দেখে রাগ কেন হতো, কারণ তুমি আমার লাইফে নিজের লাইফ দেখতে পাও। যেটাতে সোয়াই তাকে বলে যে হ্যাঁ, কারণ তুমি সবসময় আমার মতো মরার কথা বলো, মরার চেষ্টাও করো, কিন্তু মরার জন্য কিছুই করো না। আমিও মরতে চাই, কিন্তু নিজেকে মারা শক্তি আমার মধ্যে নেই। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাকে সিন দেখি, যেখানে অ্যানা দেরি করে বাড়ি ফিরলে তার মা বাড়ির দরজা খোলে না, যার জন্য অ্যানা তার বই দরজার সামনে ফেলে ওখান থেকে চলে যায় আর সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, যেটা সোয়াই দূর থেকে দেখে আর তার পিছু করে। পরের দিন সকালে অ্যানা একটা নদীর কাছে গিয়ে যখন সুসাইড করতে যায় তখন সোয়াই তাকে বাঁচিয়ে নেয়। তো অ্যানা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি? সোয়াই বলে যে আমি কিছুদিন ধরে তোমার পিছু করছি আর আমি তোমার ব্যাপারে সব কিছু জানি। এটা শুনেই অ্যানা তাকে বলে যে তুমি তোমার কাজের জন্য আমাকে ইউজ করতে পারো। সোয়াই তাকে বলে যে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এটা শুনে অ্যানা অবাক হয়ে যায়, কারণ এই প্রথমবার কেউ তাকে তার ইচ্ছা মতো কাজ করতে বলছিল। এই জন্য সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি এমনটা কেন করছো?
সোহাই বলে, কারণ আমি তোমাকে লাইক করি, এই জন্য। তখনই সিন প্রেজেন্টে শিফট হয় আর আমরা তাদের দুজনাকে ওই ওয়েডিং হলে দাঁড়িয়ে থাকতে দেখি, যেখানে অ্যানা সোহাইয়ের সাথে ম্যারেজ সেরিমনি করতে চাইছিল। এখানে সোহাই অ্যানাকে বলে যে তোমার সাথে বলা আমার সবথেকে বড় মিথ্যে কথা এই ছিল যে আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে অ্যানা অবাক হয়ে যায়। সোহাই বলে যে আমি জানতাম যে তোমার লাইফ সম্পর্কে তোমার চিন্তাভাবনা কোনোদিনও বদলাবে না, কিন্তু তাও আমি তোমাকে বাঁচাতে চাইছিলাম। এমনকি কিডন্যাপিংয়ের পরেও তুমি অনেকবার মরার চেষ্টা করেছো, এই জন্য আমার লাইফে মেন গোল ছিল তোমাকে বাঁচানো। এটা শুনি অ্যানা তাকে বলে যে তুমি যদি আমাকে লাইক না করে থাকো তাহলে তুমি আমাকে দুবার কেন বাঁচিয়েছো। সোহাই চুপ করে থাকে। তো অ্যানা তাকে বলে যে আমি আমাদের সম্পর্ক এত তাড়াতাড়ি শেষ করতে চাইছি না। আমি যেমন আমার খুশির জন্য তোমাকে ইউজ করেছি, তেমন তুমিও তোমার খুশির জন্য আমাকে ইউজ করো। সোহাই কোনো কথা বলে না আর ওখান থেকে যেতে লাগে। তো অ্যানা চাকু বার করে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এটা দেখে সোহাই ভয় পেয়ে যায়। তো অ্যানা হাসে আর সোহাইকে বলে যে আমাদের দুজনার একসাথে লাইফ কাটানো উচিত। যখন সময় আসবে তখন আমি নিজেই তোমাকে মেরে দেব। এই বলে সে সোহাইকে প্রমিস করার কথা বলে। তো সোহাইয়ের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে প্রমিস করতে হয়। তখনই কিছুর আওয়াজ শুনেই তারা দুজন ওখান থেকে পালিয়ে যায়। এদিকে পুলিশ স্টেশন অফিসাররা অ্যানার ব্যাপারে কথা বলছিল। তখন একটা অফিসার এসে তাদেরকে বলে যে আমরা অ্যানার কিডন্যাপিংয়ের খোঁজ পেয়েছি। এটা শুনে অফিসাররা দৌড়ে ওই ওয়েডিং হলে যায়, কিন্তু ওখানে তারা অ্যানার আর সোহাইয়ের ফটো ছাড়া কিছুই পায় না। এদিকে অ্যানা সোহাই যখন বাড়ি আসে তখন তারা তাদের বাড়ির সামনে পুলিশকে দেখে ওখান থেকে পালিয়ে যায় আর একটা শপে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই শপে পুলিশ এসে শপের ওনারকে অ্যানার আর সোহাইয়ের ফটো দেখিয়ে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বারণ করে দেয় যে আমি এখানে এদের দুজনাকে কোনোদিনও দেখেনি। এরপর পুলিশের ওখান থেকে যাওয়ার পর তারা দুজনা বাইরে বেরিয়ে আসে আর তারপর সোহাই অ্যানাকে একটা নতুন বাড়িতে নিয়ে যায়, যেটা সমুদ্রের পাশে ছিল। তো আগে সোহাই যখন বাইরে কিছু জিনিস আনার জন্য যায় তখন অ্যানাও বাইরে বার হয়ে ঘুরতে লাগে। তখনই সে তার স্কুলের মাকি নামে একটা মেয়েকে দেখে যে বাড়ি থেকে অ্যানার মতো পালিয়ে এসেছিল, কারণ তার প্যারেন্টস আর খেয়াল রাখতো না। তো মাকি সমুদ্রের পাশে গিয়ে তাদের জাম্প করে সুসাইড করতে যায়, কিন্তু অ্যানা তাকে এমনটা করতে বারণ করে আর তাকে তার ব্যাপারে বলে। তো মাকি অ্যানাকে জিজ্ঞাসা করে যে সে আজ রাতে কি তার সাথে থাকতে পারে। অ্যানা হ্যাঁ বলে দেয়। এরপর নেক্সট ডে সকালে মাকি অ্যানাকে বলে যে তোমার প্যারেন্টসের বিহেভিয়ারের ব্যাপারে পুলিশকে বলে দেওয়া উচিত, এমনকি পুলিশ তোমার আর সোয়ার ব্যাপারটা জানার পরেও তাকে ছেড়ে দিতে পারে আর তারপরে তোমরা দুজনে একটা নর্মাল লাইফ কাটাতে পারো, আর এইভাবে তোমার আর দুনিয়ার সামনেই লুকেও থাকতে হবে না। তো তার এই সমস্ত কথা শুনে অ্যানা তাকে বারণ করে দেয়। তো মাকি তার ফোন দেখে অ্যানাকে বলে যে তুমি যদি এটা না করতে পারো তাহলে আমি গিয়ে পুলিশকে সব কিছু বলে দেব। এটা শুনে অ্যানা তার হাত থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করে। তখনই মাকি ফোনের সাথে সাথে নিজেও নিচে পড়ে যায়, কারণ তারা দুজনা একটা উঁচু জায়গায় দাঁড়িয়েছিল, যার জন্য নিচে পড়ার সাথে সাথেই মাকির মাথা ফেটে যায় আর প্রচুর পরিমাণে ব্লাড বার হয়। এটা দেখেই অ্যানা ভয়ে কাঁদতে লাগে। তখনই সোহাই অ্যানাকে খুঁজতে খুঁজতে ওখানে পৌঁছে যায় আর তাকে দেখেই অ্যানা হাঁক করে নেয় আর ভীষণ কাঁদে। তো সোহাই থেকে জিজ্ঞাসা করে যে কোথায় মাকি। অ্যানা নিচে দেখে তো ওখানে কেউ থাকে না, যেটা দেখেই অ্যানা অবাক হয়ে যায় আর ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে আরও একবার মাকিকে তার পাশে দেখে। তো সে তার সাথে কথা বলার চেষ্টা করে আর তাকে টাচ করারও চেষ্টা করে, কিন্তু সে তাকে টাচ করতে পারে না। তখনই তার পাশে বসে সোহাই তাকে বলে ওঠে যে তুমি কাল থেকে যার সাথে কথা বলছো সেখানে এক্সিস্টই করে না। এটা শুনেই অ্যানা অবাক হয়ে যায় যেই সব কিছু তার ইমাজিনেশন। তো সোহাই অ্যানাকে জিজ্ঞাসা করে যে তুমি মাকির সাথে কী কথা বলেছো। অ্যানা সমস্ত কথা বলতে লাগে। তো সোহাই তাকে বলে যে এই সব কিছু তোমার মনের কথা, কারণ তুমি এই সব কিছু থেকে নিজের পিছু ছাড়াতে চাইছো। নেক্সট দিনই আমরা অ্যানাকে একটা জায়গায় বসে থাকতে দেখি, যেখানে হঠাৎ তার টিচার চলে আসে। তো অ্যানা তাকে দেখে ভয় পেয়ে যায় আর দৌড়ে দৌড়ে সমুদ্রের কাছে চলে আসে, কিন্তু আগে যাওয়ার আর কোনো রাস্তা থাকে না। টিচার অ্যানাকে বলে যে তোমার জন্য আমার পুরো লাইফ খারাপ হয়ে গেছে, কারণ আমি তোমাকে অনেক বেশি লাইক করি, এই জন্য এবারেই আমরা একসাথে মরবো। এই বলে সে একটা চাকু বার করে অ্যানার উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই সোহাই তাদের মাঝে চলে আসে, যার জন্য ওই চাকু তার লেগে যায় আর ওখান থেকে ব্লাড বার হয়। তো সোহাই আর অ্যানা ওখান থেকে পালাতে যায়, কিন্তু টিচার চাকু উঠিয়ে আরও একবার সোহাইয়ের উপরে অ্যাটাক করতে যায়। তো সোহাই তার হাত ধরে নেয় আর এই সব কিছুর মাঝে চাকু টিচারের পেটে ঢুকে যায়। তো টিচার মারা যায়। আর এই সব কিছু দূরে দাঁড়িয়ে অফিসাররা তার কলিগস দেখছিল। তখনই অ্যানা সোহাই তাদের দুজনাকে দেখে ওখান থেকে পালিয়ে যায়। তো পুলিশও তাদের পিছনে যায়। এদিকে সোহাই অ্যানাকে নিয়ে তার বাড়িতে পৌঁছায়।
যেখানে অ্যানার মা তাদের দুজনাকে দেখে অবাক হয়ে যায়। কিন্তু অ্যানার বাবা সোয়াইকে থ্যাঙ্কস বলে অ্যানাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো সোয়াই থেকে জিজ্ঞাসা করে যে আপনি কি পুলিশের কাছে আমার ব্যাপারে কমপ্লেন করবেন। অ্যানার বাবা বলে যে যতক্ষণ না তুমি এমন প্রিটেন্ড করবে যে কিছুই হয়নি ততক্ষণ আমি কিছুই করব না। এটা শুনে সোয়াই চুপ হয়ে যায় আর অ্যানার বাবাকে বলে যে আপনারা অ্যানাকে টর্চার কেন করতেন। সে বলে যে অ্যানার সাথে এমনটা কিছুই হতো না। এটা শুনেই সোয়াই তাকে বলে যে আপনি আমাকে চুপ এই জন্য থাকতে বলছেন যাতে আমি পুলিশের কাছে না যাই, কিন্তু আমি পুলিশের কাছে যাব আর আপনাদের নামে কমপ্লেন করব। আমি জানি যে ওখানে গেলে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে, কিন্তু তাও আমি ওখানে যাব কারণ অ্যানাকে আমি টর্চার হতে দেব না। তখন অ্যানার মা বলে ওঠে যে সব কিছু তোমার ভুল ধারণা, কারণ আমরা অ্যানাকে কোনোদিনও টর্চার করিনি। এটা শুনে সোয়াই থেকে জিজ্ঞাসা করে যে তাহলে অ্যানার শরীরে চোটের চিহ্ন কেন। এই বলে সে তাদেরকে একটা ফটো দেখায় যেখানে অ্যানার বাড়ির থেকে পালানোর পর সোয়াই তার পিছু করে ফটো তুলেছিল, যেখানে অ্যানার গায়ে চোটের চিহ্ন আছে। এটা দেখার পর অ্যানার বাবা সোয়াইকে বলে যে এই ফটো আমরা তোমার বিরুদ্ধে ইউজ করব আর তোমাকে পুলিশের কাছে অ্যারেস্ট করিয়ে দেব। এরপরে তুমি আর দ্বিতীয়বার কোনোদিনও অ্যানার সাথে দেখা করতে পারবে না। এটা শুনেই সোয়াই তার পকেট থেকে মোবাইল বার করে যেখানে সে তাদের এই সমস্ত কথা রেকর্ড করে আর অ্যানার প্যারেন্টসকে ভয় দেখায় যে আমি যদি এই রেকর্ডিংটা মিডিয়াকে দিয়ে দিই তাহলে তোমাদের দুজনারই জীবন নষ্ট হয়ে যাবে। এটা শুনে তারা দুজনেই ভয় পেয়ে যায়। এদিকে সোয়াই অ্যানাকে নিয়ে যখন ওখান থেকে চলে যেতে লাগে তখন অ্যানার মা তাদের বার হওয়ার আগেই দরজা বন্ধ করে সোয়াইয়ের পেটে চাকু ঢুকিয়ে দেয়, যার জন্য সোয়াই মেঝেতে পড়ে যায়। এটা দেখে অ্যানা কাঁদতে লাগে। তখন ওখানে পুলিশ চলে আসে আর অ্যানার মা ওখান থেকে পালাতে লাগে, কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয়। আর অ্যানা বোঝা যায় যে সোয়াই এসব কিছু ইচ্ছা করে করেছে যাতে সে মরতে পারে। সে এখানে আসার আগে অ্যানাকে বলেছিল যে এবারে তারা দুজনে বিয়ে করবে, আর এখানে আসার আগে সে পুলিশকেও তাদের লোকেশনের কথা আগেই বলে দিয়েছিল। তো অ্যানা ভাবে যে সোয়াই তার জীবন দিয়ে তাকে তার বাবা মার কাছ থেকে মুক্তি পাইয়ে দিয়েছে। আর এর সাথেই এই মুভি এখানেই শেষ হয়ে যায়। তো ফ্রেন্ডস, তোমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর নেক্সট ভিডিওর জন্য প্লিজ অপেক্ষা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। There was a time when you had me falling to the ground.